is the well-being of preschoolers. যেহেতু আমি প্রিস্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি অনেক বছর ধরে প্রতিষ্ঠানে আছি, আমার অনেক প্রিস্কুলের বাচ্চাদের সাথে আমার এক্সপিরিয়েন্সও অনেক, আলহামদুলিল্লাহ। সো নাও মাই টুডেজ টপিক ইজ অ্যাবাউট দ্য ওয়েলবিং ফর প্রিস্কুলার্স অ্যান্ড দ্য সেম থিং। আমরা ভালো থাকার জন্য, ভালো থাকার ব্যাপারটা যেমন ওয়েলবিং, প্রিস্কুলার বেবিসদের জন্য সেম থিং, হাউ টু গেট দেম বিকাম হ্যাপি, লাইক দ্য কম্বিনেশন অফ কিডস ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল হেলথ ইন গুড স্টেট। মানে আমরা যেটা বাচ্চাদের মেন্টাল, ফিজিক্যাল, ইন এভরি ওয়ে গুড স্টেটটাই হচ্ছে একটা ওয়েলবিং। চাইল্ড ওয়েলবিং ডিপেন্ডস অন চাইল্ডস ফিলিং অফ সেফটি অ্যান্ড স্টেবিলিটি উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড ওয়্যার দে লিভ। তারা যেখানেই থাকে না কেন, সেটা স্কুল হোক, বাসায় হোক, ইন এভরিওয়্যার, সেটা প্লেগ্রাউন্ডে হোক, একটা বেবি, একটা কিডস, যেখানেই ভালো থাকুক না কেন, যেখানেই সে ভালো থাকবে, হ্যাপি মুডে থাকবে, সেটাই হচ্ছে একটা বাচ্চার জন্য ওয়েলবিং। সো দ্য ডাইমেনশন অফ ওয়েলবিং, যেটা আমি বলছিলাম, ইটস নট মাই টপিক অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি অনেক বিশাল একটা ব্যাপকতা। The dimensions of well-being is huge. এটা ব্যাপকতা অনেক বেশি, এত বেশি ডিটেলসে আমি যাব না। আমি শর্টকাটে দুই একটা পয়েন্টস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, লাইক দ্য ফিজিক্যাল ওয়েলবিং, the psychological well-being, emotional well-being, intellectual well-being, spiritual well-being, social and environmental well-being. আমরা ইন শর্ট এই 8টা ডাইমেনশনে ওয়েলবিংটাকে যদি বলতে চাই, এটা মোটামুটি শর্টকাটে আমরা শেষ করতে পারবো। যে এই কয়টা টপিক যদি আমরা একটু চিন্তা করি, তাহলে ওয়েলবিংটা আমরা হয়তো একটু বুঝে নিতে পারবো। তো প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং। Physical well-being is very important. আমরা সবাই এটা ব্যাপারে খুবই কনসার্ন, we are very much concerned about the physical well-being. প্রথম থেকেই আমরা জানি, আমরা সবাই জানি যে হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল, এবং সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ যদি আমরা না থাকি, এই মাই স্টমাক ইজ ফুল অফ গ্যাসেস, আমরা কিন্তু সামনে অনেক মজার মজার খাবার থাকলেও খেতে পারবো না। সো ওয়েলবিংটা হচ্ছে দ্যাট টাইপ অফ স্টেট অফ মাই ফিজিক, লাইক যদি আমার ফিজিক্যাল কন্ডিশন ভালো না থাকে, আমি মজার খাবার খেতে পারবো না। লাইক আমার অনেক টাকা পয়সা থাকলেও ফিজিক্যাল কন্ডিশন যদি আমার ভালো না থাকে, আমি দেশ বিদেশ ঘুরতে যেতেও পারবো না। সো এই ওয়েলবিংটা আমরা সবাই খুব কনসার্ন, শুধু বড়দের জন্য না, আমরা ফিজিক্যাল ওয়েলবিং এর ব্যাপারে উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট বিফোর দ্য বার্থ অফ এ বেবি। একটা বেবি যখন জন্ম নেওয়ার আগ থেকেই আমরা উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দেয়ার physical well-being. Like we did lots of tests like ultrasonogram, anomaly, and lots of things to know about the physical condition of that baby. সেই আল্ট্রাসোনোগ্রাম গুলো আমরা করে জানার চেষ্টা করি বেবি ফিজিক্যাল কন্ডিশনটা ঠিক আছে কিনা, ওর হাত পা ঠিক মতো আছে কিনা, ওর মানে আমরা আগে থেকেই অনেক কনসার্ন থাকি ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই যারা প্রিভিলেজড আছি সচেতন। আফটার আ বার্থ অফ এ চাইল্ড, তখনও কিন্তু আমরা ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে সচেতন, লাইক স্যানিটাইজার ইউজ করা ছাড়া বেবিকে টাচ করা যাবে না, বেবিকে কিস করা যাবে না, অনেকদিন পর্যন্ত খুব আমরা চেষ্টা করি খুব সানশাইনে মানে রোদে শুকানো কাপড় দিয়ে বাচ্চাকে ইউজ টু করতে। সো আমরা ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে মোটামুটি সবাই সচেতন। প্যারেন্টসরা যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, মানে বাচ্চারা যখন আরেকটু বড় হয়, তখন যে ব্যাপারগুলো আমরা টিচাররা ফেস করি সেটা আমি এখন একটু বলছি। মানে হেলদি মিল, এটা কিন্তু প্যারেন্টসরা বেবি যখন 6 মান্থ থাকে তখন থেকেই আমার মারা, আমরা প্রিভিলেজ যারা আছি, একটু এডুকেটেড মারা যারা আছি, বাবারা যারা আছি, প্যারেন্টসরা যারা আছি, তারা ট্রাই করি যে ওরা একটা হেলদি মিল অলওয়েজ এনশিওর করতে, যে হ্যাঁ বাচ্চাটা একটা হেলদি মিল পাবে, তাহলে ফিজিক্যালি শক্ত সামর্থ্য হয়ে উঠবে। খুবই ট্রাই করি যে ভালো ভালো খাবার খাবে, এবং স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আমরা এটা পাই যে প্যারেন্টসরা সুন্দর ভালো ভালো টিফিন দিচ্ছে, হেলদি মিল বাচ্চারা পাচ্ছে, ফিজিক্যাল ফিটনেসটা তারা মেনটেন করতে পারছে। তো আমি যেটা পার্সোনালি করি, আমার বাচ্চারা যখন স্কুলে আসে, প্রতিদিন এভরি ডে আই আস্কড অল মাই কিডস, ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? হ্যাঁ ব্রেকফাস্ট করেছো? ওরা খুব ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ, যদি বাসা থেকে করে না আসে তাহলে পরের দিন মিস যখন আবার জিজ্ঞেস করবে ডু হ্যাভ ইউর ব্রেকফাস্ট, ও কিন্তু হ্যান্ড রেজ করতে পারবে না। সো আমাদের ডিউটি হচ্ছে যারা আমরা এই ছোট বাচ্চাদের সাথে ডিল করবো, একটু বাচ্চাদের এই ব্যাপারগুলা ফিজিক্যাল, যে ওরা ঠিক মতো খেয়ে এসেছে কিনা। আমি যেমন রেগুলার জিজ্ঞেস করি ডু হ্যাভ an egg today, do you have drink milk today, তাহলে যারা অ্যান্সার নো বলে, পরের দিন তারা বাসায় গিয়ে ঠিকই ডিম দুধ খেয়ে এসে বলতে পারে ইয়েস মিস, today I have an egg.
টুডে আই হ্যাভ ড্রিঙ্ক মিল্ক। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে হেলদি মিলের ব্যাপারে টিচাররা সচেতন করতে পারি। যদি ওরা প্যারেন্টসের কথা বাসায় নাও শোনে, টিচারদের কথা শুনে তারা বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ গ্রিনি ভেজিটেবলস, ফ্রুটস ওরা ইনটেক করে। তারপর আরো যেটা আমরা স্কুলে করাই, যেটা এক্সারসাইজ আমাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকে, আমরা আসার পরেই খুব ওয়ার্ম আপ করাই। প্যারেন্টসরা খুব ভালো খুশি হয় এবং ওয়ার্ম আপ করলে বাচ্চারাও খুব হ্যাপি থাকে। রাইমস এর মাধ্যমে তারা ওয়ার্ম আপ করে, এক্সারসাইজ করে। আমাদের একটা গেমস ক্লাস থাকে, প্রত্যেকটা ক্লাসেই আছে, ছোট থেকে বড়। এবং আর যে ব্যাপারগুলো, ব্রাশিং, বাথিং, আর্লি রাইজিং, এটা হচ্ছে প্যারেন্টসরা মোটামুটি আই থিঙ্ক সবাই ফলো করে। এবং আমি আরেকটা ব্যাপার বলি, ওয়েলবিংটা কিন্তু ডিফার করে হচ্ছে সোশ্যাল, ইকোনমিক্যাল এবং কান্ট্রি টু কান্ট্রি। মানে আমি যদি প্রিভিলেজড পার্সন হই তাহলে আমার ওয়েলবিংটা খুব ভালো হবে। মানে আমার টাকা পয়সা অনেক বেশি যদি থাকে, আমি ভালো ভালো খাবার খাবো, ভালো ফিটনেস পাবো। আর আমার টাকা পয়সা যদি কম থাকে, আমি এডুকেটেড যদি কম হই, তাহলে আমি হয়তো ওই খাবারটা পাবো না, ওই এডুকেশন, গুড কোয়ালিটি এডুকেশনটা হয়তো পাবো না। সো এটা কিন্তু কি করণীয়, আমরা বাচ্চাকে এনকারেজ করবো টু প্লে, টু এক্সারসাইজ। লাইক আমরা বাচ্চাদেরকে খেলার জন্য ট্রাই করবো যে বাচ্চারা যেন খেলাধুলা করে, এটা আমরা সবসময় মোটামুটি ট্রাই করি। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন। এইটাও আমরা মোটামুটি প্রিভিলেজ প্যারেন্টসরা সবাই চেষ্টা করি যে পার্সোনাল হাইজিনটা যেন বাচ্চারা মেনটেন করে। লাইক ওয়াইপ মাই নোজ, রানিং নোজ উইথ টিস্যু পেপার, ইউজ এ ক্লিন টিস্যু, কভার ইয়ার কাফ, ইউজ এ টিস্যু পেপার। এটা কিন্তু আমরা ক্লাসে রেগুলারই বাচ্চাদের শেখাই যে কাফ যখন করবে, you have to cover your nose, you have to যখন আমরা ইয়ার্ন করবো, we have to cover our mouth। এই জিনিসগুলো আমরা অ্যাজ এ টিচার ক্লাসে বাচ্চাদেরকে শেখাবো এবং আই থিঙ্ক প্যারেন্টসরাও এই জিনিসটা বলে। এবং আপনাদের বারবার এটা বাচ্চাদের কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে। হাউ মেনি টাইমস ইউ হ্যাভ টু ব্রাশ ইউর টিথ, উই হ্যাভ টু ব্রাশ ইউর টিথ টুয়াইস আ ডে। এই জিনিসগুলো বাচ্চাদেরকে বললে, টিচারদেরকে যেহেতু ওরা খুব ছোট বাচ্চারা টিচারদেরকে যেহেতু খুব মহান কিছু মনে করে, ওরা এই কাজগুলো করতে ইন্টারেস্ট হয়। মানে ফিজিক্যাল ওয়েলবিংটা মোটামুটি আমরা টিচাররা এবং প্যারেন্টসরা মিলে কভার করতে পারি। মাই নেক্সট থিং ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। এইটা একটা কঠিন বিষয়। আমরা যতটা না সচেতন ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে, কিন্তু মেন্টাল ওয়েলবিং বা সাইকোলজিক্যাল ওয়েলবিংটা নিয়ে আমরা খুব একটা সচেতন নই। বাট ধীরে ধীরে আমরা সচেতন হচ্ছি। আমরা যে ধীরে ধীরে সাইকোলজিক্যালি সচেতন হচ্ছি, তার বড় একটা উদাহরণ হচ্ছে আজকের এই সেশন। আমি 2 মাস আগেও ভাবতে পারিনি এই ধরনের একটা টপিক নিয়ে আমাদের সেশন হবে। তার মানে আমরা সচেতন হচ্ছি, মানে সাইকোলজিক্যাল ওয়েলবিং নিয়ে আমরা মেবি সচেতন হচ্ছি। থ্যাংক ইউ স্যার, যে এই ধরনের একটা টপিক নিয়েও আমরা কথা বলতে পারছি। তো সাইকোলজিক্যাল ওয়েলবিং এর মধ্যে আমাদের শুরু থেকে যেটা আমি মনে করি যে বাচ্চার জন্মের আগেই যেমন আমরা দেখি we did lots of tests to find out the physical condition, but we didn't care about the mental condition. আমাদের কোনো কেয়ারই থাকে না। বাট এখন ডে বাই ডে যেহেতু ফিজিক্যাল ওয়েলবিংটা কিন্তু চোখে দেখা যায়। বাচ্চার জ্বর এসেছে, বাচ্চা পা ব্যথা করছে, we can see that. That's why we are concerned about that thing. But psychological well-beings are not, we can see that, it's not visual. That's why we didn't care about the psychological well-beings at all. Okay, মাকে ইচ্ছা মতো কথা শুনিয়ে দিলাম, আমরা খেয়ালই করছি না যে এই মার থ্রুতে এই সন্তানের উপর একটা ইফেক্ট পড়তে পারে। ঠিক আছে, ইভেন আফটার বার্থ অফ এ চাইল্ড, যখন একটা ছোট বেবি জন্মগ্রহণ করে, ও লিল করে কথা বলছি, মা আসো আসো, হ্যাঁ 2 দিন একটু সুন্দর করে কথা বললাম, যে বাচ্চা সুন্দর করে কথা বলা শিখবে। তারপরের দিন থেকে ওই মাকে ধমক দিচ্ছি, মেম্বারদের সাথে উল্টাপাল্টা আচরণ করছি, আবার হোম মেকারের সাথে হইচই করছি। কিন্তু এই যে আচরণগুলো, দিস ইফেক্টস অন আওয়ার বেবি, রিয়েলি আনসলভেবল বেবি। আমরা বুঝতেও পারি না যে এই বেবিটার উপরে এই এফেক্টটা পড়ছে। এটা কখন আমরা বুঝি? যখন আমরা আরেকটা জিনিস যেটা বুঝি না, যে ওরা তো বেবি, ওরা কিন্তু ওদের ফিজিক্যাল কন্ডিশন গুলো আমাদের সাথে শেয়ার করতে পারে, মেন্টাল কন্ডিশন গুলো শেয়ার করতে পারে না। আমাদের বড় ক্লাসে যারা টিচাররা আছেন, তারা 6, 7, 8, 9, 4, 5, ওরা কিন্তু বলতে পারে, মিস আমার মন খারাপ, মিস আমার ভালো লাগছে না আজকে পড়তে। কিন্তু আমরা যে বেবিদের সাথে ডিল করি, ওরা কিন্তু আমার মন খারাপ এই কথাটা বলতেই পারে না। তুমি কেমন আছো? ভালো আছি। ও কিন্তু জানেই না যে ওর মন খারাপ, কিন্তু ওর অ্যাম্বিয়েন্স, ডিউ টু হিজ ambience, atmosphere, we have to understand it, what is this mental condition.
আমাদের টিচারদেরকে এই চ্যালেঞ্জটা অলওয়েজ নিতে হয় যে ওর সিচুয়েশন দেখে, ওর অ্যাটমসফিয়ার দেখে, ওর অ্যাম্বিয়েন্স দেখে বুঝে নিতে হবে ওর কি মনটা খারাপ না মনটা ভালো। কারণ ও কিন্তু বলতে পারে না মিস আমার মনটা খারাপ, ও তো ছোট, ওর সেই ক্যাপাবিলিটি নেই টু নো দ্য মেন্টাল কন্ডিশন অর সাইকোলজিক্যাল কন্ডিশন অফ হার অর হিম। সো আমাদেরকে বুঝে নিতে হবে, এটা হচ্ছে আমাদের প্রি স্কুল টিচারদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ যে ও আজকে লিখতে চাচ্ছেন। একটা বেবি বছরের শুরুতে যখন ক্লাসে আসে তখন অনেকেই দেখা যায় 30% বাচ্চা সিরিয়াস কান্নাকাটি শুরু করে, ওই যে মা থেকে দূরে চলে আসতেছে। বাকি 70% বেবি খুবই গুড ওয়েতে তারা টিচারের কমান্ড মেনে চলছে। বাট আফটার ফিউ ডেজ দেখা যায় যে বেবিটা ওয়াজ গুড, সেই বেবিটাই আজকে কান্না করছে। এটা কেন হয়? ওই যে বাসার একটা কারণে, যেটা আমরা বুঝিও না, যে বাসার কোন একটা আচরণের কারণে বা মিসের কোন একটা আচরণে ও যে মন খারাপ করেছে, ওর যে সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট পড়েছে, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা আমরা বোঝারই আমাদের অ্যাবিলিটি নাই, কারণ বেবিটা আমাদেরকে বোঝাতেই পারে না যে ও কষ্ট পেয়েছে, ওর রাগ লাগছে, ওর মন খারাপ হয়েছে। আর আমাদের এটা বুঝে নিতে হবে। ওর আজকে লিখতে ইচ্ছা করছে না, আমাদের বুঝে নিতে হবে কেন লিখতে ইচ্ছা করছে না। এবং আমরা এটা 6, 7, 4, 5, 8, 9 এর বাচ্চাদের মতো প্রেশারও ক্রিয়েট করতে পারবো না, তোমাকে লিখতেই হবে। বাসায় ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য প্যারেন্টস জোর করছে, খাও, বেশি করে খাও, খেতেই হবে, কিন্তু ওর মেন্টালি কি প্রেশার পড়ছে এটা আমরা কখনো খেয়াল করি না। কিন্তু এটা আসলে আমাদের খেয়াল করে কাজ করা উচিত। আর এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যে সাইকোলজিক্যাল ব্যাপারটা যদি আমরা ঠিক মতো দেখতে না পারি, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওদের সেলফ কেয়ার, মেন্টাল হেলথ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। আমাদের প্রি স্কুলের টিচারদের মূল কাজই হচ্ছে বাচ্চার ব্রেইনের সাথে কানেক্ট হওয়া। ও কিভাবে নিচ্ছে, ও ছোট বেবি, ও কিভাবে নিচ্ছে, ও কি খেলতে পারে, ও খেলতে ইচ্ছা করছে না, ওকে পুশ করা যাবে না কোনোভাবেই। খেলতে ইচ্ছা করছে না, পুশ করা যাবে না। লিখতে ইচ্ছা করছে না, পুশ করা যাবে না। কোনো কিছুতেই ওকে আমরা জোর করতে পারবো না। আমাকে উইথ হ্যাপি ফেস, আমি মেন্টালি যাই থাকি না কেন, আমি বাসায় গিয়ে আমার বাচ্চার সাথে যেই হইচই করি না কেন, স্কুলে আমার বেবির সাথে, আমার স্টুডেন্টদের সাথে আমার হ্যাপি ফেসে তাকে হ্যান্ডেল করতে হবে ইন এ গুড ওয়ে, ইন এ ম্যানার্ড ওয়ে। তবে সবসময় সুন্দর হাসি খুশি মুখে ওকে বলতে হবে লিখতে ইচ্ছা করছে না, ঠিক আছে আজকে বাদ দাও, আমরা নেক্সট ডেতে লিখবো। ঠিক একইভাবে এই যে পয়েন্টগুলো, আমি আর বেশি ডিটেলসে যাবো না, আমাদের হাতে সময় কম। আমরা এইভাবেই আমি আবারও বললাম সাইকোলজিক্যাল ইস্যুগুলো আমরা আসলে খুব একটা পাত্তা দিই না, যেহেতু চোখে দেখা যায় না। বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার অ্যাবাউট দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অলসো। এরপর আসছে দ্য নেক্সট ইজ দ্য স্পিরিচুয়াল ওয়েলবিং। স্পিরিচুয়াল ওয়েলবিং ইজ ওকে স্যার, ওকে আচ্ছা একটু বলে যাই, স্পিরিচুয়াল ওয়েলবিংটা আমরা ইউজুয়ালি খুব একটা কেয়ার করি না, বাট এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রেয়ার, মোরাল অ্যান্ড ইথিক্স। আমাদের বাচ্চাদের সাথে ইউজ টু হতে হবে, ওদেরকে প্রেয়ারের ব্যাপারে একটু আগ্রহী করে তুলতে হবে, কারণ প্রেয়ারটা যেহেতু আমরা খুব কুল মাইন্ডে করি, এটা আমাদের মেন্টালি একটা হেল্প করে। হ্যাঁ, মোরাল ইথিক্স গুলো আমাদের ছোট বেবিদের সাথে